নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ। আর প্রত্যেককে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক এবং নিজেদের যে সমস্ত চাকরি পরীক্ষাগুলোর প্রস্তুতি নিচ্ছ সেগুলো তোমাদের জীবনে খুব শীঘ্রই সফলতা আসুক এই কামনা করি। তো আজকের যেটা ভিডিও সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। ইয়েস, আরপিএফ কনস্টেবল যারা বিদ্যার্থী রয়েছো, তারা যারা পরীক্ষা দিয়ে এসেছো, তোমাদের কীরকম একটা স্কোর থাকলে তোমরা আগামী দিনে মাঠে আসার সুযোগ পাচ্ছ, আজকের ভিডিওতে প্রপার অ্যানালিসিস করব। বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যাটাগরি ওয়াইজ কীরকম একটা স্কোর থাকলে আগামীতে তুমি মাঠে যাওয়ার জন্য এলিজিবল হতে চাইছো। তো ফার্স্টেই যেটা তোমাদের বলবো সেটা মেল অ্যান্ড ফিমেলদের যে ক্যাটাগরি ওয়াইজ কীরকম একটা কাট আপ যাবে। ইনফ্যাক্ট যে কাট আপটা আসবে সেটা নর্মালাইজেশন হওয়ার পর কার কীরকম একটা স্কোর আসতে পারে, এবং এই রেঞ্জের মধ্যে যদি তোমার স্কোর থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি মাঠের প্রস্তুতি শুরু করে দেবে, কারণ আগামীতে তুমি মাঠে যাওয়ার জন্য একটা খুব দুর্দান্ত অফার পেতে চলেছো। তো দেখো, মেল ক্যান্ডিডেটদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির মধ্যে পড়বে, ইউআর, দেন ওবিসি, ইডাব্লিউএস, এসসি অ্যান্ড এসটি, অনেকেই তোমরা পরীক্ষা দিয়ে আসার পর একটা নিজেরা থিঙ্কিং রেখেছিলে যে এরকম একটা স্কোর আসতে পারে। অনেক হয়তো বলতে যে 107, কেউ বলতে হয়তো 100টা অ্যাটেম্প করেছি, কেউ বলতে যে আমি 95টা অ্যাটেম্প করেছি। কিন্তু আনসার কি যখন রিলিজ হলো, তারপর তুমি যখন আনসার কির পর যখন চেক করলে ভালো করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি যে থিঙ্কিংটা রেখেছিলে যে তোমার একটা এরকম একটা নাম্বার আসতে পারে, তুমি তার থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছ। ইনফ্যাক্ট জিকে জিএসে তুমি যেগুলো ভেবেছিলে ঠিক হয়েছে, সেখান থেকে হয়তো অনেক নাম্বার বাদ গিয়েছে। ম্যাথেও হয়েছে, রিজনিংও হয়েছে। এই সিলি মিস্টেকসগুলো পরীক্ষার হলে হয়, এবং এটা হওয়াটা যে অস্বাভাবিক এমনটা না। এক্সাম হলের প্রেশার, টাইম ক্যালকুলেশন, এই সমস্ত পারপাসেই কিন্তু এগুলো সিলি মিস্টেকস হয়ে যায়। তো যারা 100টা হয়তো টার্গেট করেছো, আনসার কি দেওয়ার পর দেখা যাচ্ছে তার নাম্বারটা হয়তো 70-72 দাঁড়িয়ে গেছে। কেউ 95 টার্গেট করেছিল, তার নাম্বার হয়তো 67-68 পৌঁছে গেছে। এবার তোমার রেঞ্জ কীরকম একটা থাকা দরকার আগামীতে মাঠে যাওয়ার জন্য। দেখো, রিক্রুটমেন্ট যেটা আছে, নাম্বার অফ রিক্রুটমেন্ট যেটা ভ্যাকেন্সি, তুলনামূলক বিগত বছরে 2018 তুলনায় অনেকটাই কিন্তু কম, প্রায় 50%। কিন্তু এই রিক্রুটমেন্টটা বেড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, অ্যাপ্রক্স বলতে পারো প্রায় 8 থেকে 9 হাজারের কাছে। সেক্ষেত্রে কাট অফটাও তখন কিন্তু অনেকটাই নিচে নামতো। বাট এই ক্ষেত্রে কি হয়েছে, আরআরবি থেকে একটা নতুন নিয়ম শুরু করা হয়েছে। অর্থাৎ এসএসসি যেরকম ক্যালেন্ডার পাবলিশ করে, যেখানে এসএসসি সিজিএল, সিজিএসএল, এমটিএস, ফেজ 12, ফেজ 13 যে প্রত্যেক ইয়ারে যে এক্সামগুলো হয়, আমি ফেজ 13-এর দেখবো একটা ভিডিও প্রোভাইড করেছি, যেটা আগামীকাল অর্থাৎ 16 এপ্রিল থেকে যারা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সমস্ত ডিটেলস অ্যানালাইসিস করেছি। তো ভিডিও সেকশনে গিয়ে দেখবে সেই ভিডিওটা আজকেই প্রোভাইড করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটা দেখে নিও, যেখানে ওভারঅল তুমি 10th, 12 এবং গ্র্যাজুয়েট প্রত্যেকেই কিন্তু এখানে বসার সুবিধা পাচ্ছ, যেখানে একটা রিটেনই কন্ডাক্ট হচ্ছে। তো আজকে যেটা ভিডিওর মূল বিষয়, আমি মুভ করছি সেখানে সরাসরি আরপিএফ কনস্টেবলের এক্সপেক্টেড কাট আপ কীরকম একটা যেতে পারে আফটার নর্মালাইজেশন। তো আনসার কি পাবলিশ হওয়ার পর তোমার কীরকম একটা স্কোর আসছে। অনেকেই দেখেছো যে 95-94 হয়তো তারা অ্যাটেম্প করেছে, কিন্তু নাম্বারটা যে কমে আসছে। এবার এই যে সেকশনটাই নাম্বারটা তোমার কমছে, এটা কি করে হচ্ছে? হয়তো দেখা যাচ্ছে তুমি যে শিফটে পরীক্ষা দিয়েছো সেটা হতে পারে হয়তো হার্ড শিফট বা ইজি বা মডারেট শিফটের মধ্যে যাচ্ছে। 3টে সেকশনে ওরা এই যে শিফটে পরীক্ষা হয়েছে টোটাল 36টা, এটাকে কি করছে, ওরা একটা ডিভাইড করছে, যেখানে হার্ড, মডারেট আর ইজিতে রাখা হচ্ছে। এবার যারা হার্ড শিফটে পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে নর্মালাইজেশন যেটা আসবে সেটা একটা হাই নর্মালাইজেশন পাবে। যারা মডারেট আছো তারা প্রায় হাইয়ের থেকে একটু নিচে থাকবে, আর যারা ইজিতে আছো তারা কিন্তু অনেকটা নিচে নর্মালাইজেশন পাবে। অর্থাৎ এখানে একটা বড় মকা পেতে চলেছো। যদি কেউ 68 নাম্বার পেয়েছো, আর কেউ যদি এখানে সাপোজ ধরো 80 নাম্বার পেয়েছো, এই জায়গাতে একটা মারাত্মক চেঞ্জ হতে পারে। সাপোজ এই স্টুডেন্টটা যে 68 পেয়েছে, দেখা গেল এ যে নর্মালাইজেশনটা পেলো সেটা হয়তো 12 থেকে 13 নাম্বার ধরো নর্মালাইজেশন পেয়ে গেল, এ কত হলো, তাহলে এর নাম্বারটা তো 80-র কাছেই পৌঁছে গেল, বলবে হ্যাঁ। আর এই যে 80 পেয়েছিল, এ এখানে নর্মালাইজেশন পেয়ে দেখা গেল যে 2 পেলো, যেখান ক্ষেত্রে ওর নাম্বারটা এলো 82। এবার 80 আর 82 এরকম একটা রেঞ্জে গেল। সাপোজ যদি কাট অফটা গেল ধরো 79.25, এই রেঞ্জে যদি কাট অফ যায়, তখন এও এলিজেবল। বুঝতে পারলে ব্যাপারটা? সুতরাং এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে নর্মালাইজেশনটা একটা মারাত্মক ব্যাপার, যেখানে নর্মালাইজেশনে তোমার কিন্তু কাট অফ ক্লিয়ার করে দিতে পারে। এবার এখানে জিকে জিএসের সেক্টর বা ম্যাথ রিজনিংয়ের যে ক্যালকুলেশনগুলো ছিল, প্রত্যেকটা শিফটেই কিন্তু বিভিন্ন রকম কোশ্চেন ফেস করতে হয়েছে স্টুডেন্টদেরকে। কোনো শিফটে আর্টিকেল থেকে অনেক কোশ্চেন এসছে, কোনো শিফটে আর্টিকেল থেকে সেরকম কোশ্চেনই দেওয়া হয়নি। কারেন্ট অ্যাফেয়ার্স যেমন প্রায় প্রত্যেকটা শিফটেই ধরে নাও 12 থেকে 15টা করে কারেন্ট অ্যাফেয়ার্স
ওভারঅল পেপারে দেখা গিয়েছে, যেখানে হিস্ট্রি জিওগ্রাফির ওয়েটেজটা অনেকটাই কম ছিল। আবার তুমি বিগত বছরে যদি পিওআইকিউ দেখো, সেখানে দেখবে যে হিস্ট্রি জিওগ্রাফির কোশ্চেন্স, পলিটির কোশ্চেন্স হিউজ ছিল। তো এক্ষেত্রে জিকে জিএসের যে সেক্টরটা, সেটা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে। এসআই আর কনস্টেবলের মধ্যে যে খুব ডিফারেন্স, এমনটা কিন্তু দেখা যায়নি। এবার এই রিক্রুটমেন্ট আর বাড়ছে না কেন? যেটা বললাম যে এসএসসি যে একটা প্যাটার্ন ফলো করে, যেরকম প্রত্যেক বছর তার একটা নির্দিষ্ট যে ক্যালেন্ডার যেটা প্রোভাইড করা হয়, ঠিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকেও এবার থেকে কিন্তু সেই ক্যালেন্ডার প্রোভাইড করবে পার ইয়ারলি। বোঝা গেছে? যেরকম এএলপির আবার রিক্রুটমেন্ট আসছে, দেন টেকনিশিয়ান, তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপর তোমার সেখানে থাকবে এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এসআই, কনস্টেবল, সমস্ত কিছু পরীক্ষাগুলো কিন্তু আবার পেতে চলেছ। ইনফ্যাক্ট আরপিএফেরও আবার একটা নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে। আর সেন্ট্রাল এক্সামগুলো প্রত্যেকে যেন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো কন্ডাক্ট হয় এবং খুব তাড়াতাড়ি জয়েনিংও হয়ে যায়। তাই মন দিয়ে প্রিপারেশনস করো, যাতে খুব দ্রুত তুমি একটা সিলেকশন নিয়ে নিতে পারো। এবার ধরো ইউআর ক্যাটাগরির মধ্যে যারা আসছো, তাদের কীরকম স্কোর লাগা দরকার? ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি। দেখো অনেকেই হয়তো বলবে যে 40-50 যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি মাঠের জন্য এলিজেবল। এমনটা কিন্তু না, ঠিক আছে? এমনটা কিন্তু হবে না। অনেকেই ভাবছো যে যদি আমি 60 পেয়ে যাই তাহলে কি এলিজেবল, এমনটা নাও হতে পারে। এখানে মেন যেটা আসল যে জায়গাটা, সেটা হচ্ছে ফিজিক্যাল। তোমরা হয়তো ভিডিওটা অনেকেই কী করো, এক্সপেক্টেড কাট আপ বা কাট আপ ভিডিও দেখলে একদম স্কিপ করে কোথায় চলে আসো, এই লেখাটা যখন কমপ্লিট হবে সেখানে চলে আসো। কেন? কারণ তোমাদের দরকার হচ্ছে এইটুকুটা। তোমরা যে ভিডিওর মাঝখানে যে কথাগুলো বলছি, এই কথাগুলো না শুনলে তুমি এই স্কোরটা দেখেও ঘাবড়ে যাবে, আবার ফিমেলদের যে স্কোরটা বলবো সেটাও ঘাবড়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ডোন্ট স্কিপ দ্য ভিডিও। ইউআর, ওবিসি, এসটি, এসসি সবার আমি একটা ডিটেলস অ্যানালাইসিস করবো এবং সেই নাম্বারটা তোমাদের সামনে শো করবো। দেখো তোমরাও যেগুলো হিন্দি চ্যানেল বা আদার্স যে সমস্ত চ্যানেল, সেখানে হয়তো তোমরা সেখানে একটা ডাটা দেখেছো, যাদের কাছে অনেক হিউজ ডাটা ছিল, তার উপর অ্যানালিসিস করে একটা এক্সপেক্টেড কাট আপ দেওয়া হয়েছে। বাট তার আগে আমি তোমাদের একটা সেফ স্কোর বলেছিলাম এক্সামের আগে, দেখো ওই জায়গাতেই কিন্তু জিনিসটা পৌঁছে গেল। তাই যে সমস্ত কাট আপগুলো অ্যানালাইসিস করে, এগুলো প্রপার একটা অ্যানালাইসিস করে তোমাদের সাথে শেয়ার করি, কারণ একটা কাট আপের ওপর একটা স্টুডেন্টের প্রপার মোটিভেশনটা দাঁড়িয়ে রয়েছে। আজকে ধরো এখানে এমন একটা কাট আপ বললাম, যে হয়তো মাঠ যাচ্ছিলো, মাঠ যাওয়া বন্ধ করে দেবে। কেউ হয়তো মাঠ যাচ্ছে না, সে এবার মাঠ যাওয়া শুরু করবে। তাই এই সমস্ত ভিডিওগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা প্রোভাইড করে তাদেরকে ডিটেলস অ্যানালিসিস করে প্রোভাইড করা উচিত। এবার ধরো তোমার স্কোর যদি মিনিমাম ধরে নাও 70 থেকে 80-র মধ্যে হয়ে থাকে, এটা ইউআর প্রার্থী, এবং ওবিসির ক্ষেত্রেও 70 থেকে 80, ইডাব্লিউএস থেকেও 70 থেকে 80, যদি তোমার স্কোরটা এই রেঞ্জে থাকে, এসসি তোমার এই জেনারেল আর ওবিসি আর ইডাব্লিউএস। কারণ এই জায়গাটাই কি হয়, অনেক সময় তোমরা সেন্ট্রালে এটা দেখতে পাবে যে হয়তো ওবিসির কাট আপ জেনারেল থেকে বেড়ে গিয়েছে, ইডাব্লিউএসের কাট আপ হয়তো প্রায় এর থেকে একটু কাছাকাছি থাকে। কেন জানো? কারণ ওবিসি স্টুডেন্ট অনেকটাই কিন্তু বেশি। বোঝা গেছে? এবার এরা এই জায়গাটা থেকে এখানে আসতে পারবে, আর এরাও কিন্তু এই জায়গা থেকে এখানে আসতে পারবে, কারণ জেনারেলের মধ্যে সবগুলোই ইনক্লুড থাকছে। এটা বুঝতে হবে। আজকে যে এখানে আছে সে কিন্তু এই সিটটা নিয়ে নিতে পারে, এটাও নিতে পারে, এটাও নিতে পারে। ঠিক তেমনি ওবিসি ক্যান্ডিডেট শুধুমাত্র ইউআরএস সিটটাই নিতে পারবে, ইডাব্লিউএস কিন্তু দুটো নিতে পারবে। অনেকে এই জায়গাগুলো হয়তো বুঝতেই পারো না, যেগুলো অ্যাকচুয়ালি হয় কীভাবে, তাই না? তাই এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো সেন্ট্রাল পরীক্ষাতে তোমার অনেক হেল্প করবে। তোমার নাম্বারটা যদি 70 থেকে 80-র মধ্যে থাকে এবং তুমি যদি ওবিসি, ইউআর বা ইডাব্লিউএস এই ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাহলে তোমার ফিজিক্যাল তুরন্ত শুরু করতে হবে। কারণ মাঠের ডাক যখন পাবে, তারপর কিন্তু আর টাইম পাবে না। এই যে টাইমটা ওরা গ্যাপ দিয়েছে, ওরা কেন এখনও কাট আপ দিচ্ছে না, কেন রেজাল্ট দিচ্ছে না? কারণ রেজাল্ট দিলে তুমি আর টাইম পাবে না। তাহলে এই টাইমটা অলরেডি একটা যারা আগের থেকে প্র্যাকটিস করছে, আর এই রিসেন্ট যারা একটা প্র্যাকটিস করে নেবে, তারা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ার করতে পারবে। এবার অনেকে 1 বছর 1.5 বছর ধরেও প্রিপারেশন করে কিন্তু এই মাঠ ক্লিয়ার করতে পারে না। কারণ এটা বলতে পারো সব থেকে হার্ডি একটা গ্রাউন্ড। ইন্ডিয়ান আর্মি যেরকম গ্রাউন্ড হয়, সেই রকম একটা গ্রাউন্ডের সমান বলতে পারো এই আরপিএফ কনস্টেবল। এটা শুনতেই কনস্টেবল এক্সামের পরীক্ষা বা এটা কনস্টেবলের গ্রাউন্ড, কিন্তু এটা হচ্ছে আরপিএফ, ইয়ানি কি রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তো মনে রাখবে, ট্রেনিং সমস্ত কিছুই কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়। এবার যারা এসসি এসটি রয়েছে, তাদের জন্য কীরকম স্কোর থাকতে হয়? যদি এসসি হয়ে থাকো, তাহলে তুমি যদি 65 থেকে 70-এর মধ্যে রয়েছো, তাহলে একদম গ্রাউন্ড ইমিডিয়েট শুরু করো। আর তুমি যদি এসটি হও, তাহলে তুমি যদি 60+ স্কোর ক্যারি করে নিয়েছো, তাহলে অবশ্যই তোমার গ্রাউন্ড যাওয়া উচিত, এখন থেকেই শুরু করা উচিত। যদি বলো কেন? কারণ এই যে স্কোরগুলো দেখছো, এটা হচ্ছে আমি র মার্কের কথা বললাম, অর্থাৎ এটা হচ্ছে র স্কোর। কারণ এর সাথে তুমি নর্মালাইজেশন পাবে। এবার নর্মালাইজেশনটা কি বললাম, এই জায়গাটা যদি বুঝতে পেরেছো, তাহলে আশা করি বুঝতে পারছো। ধরো যে স্টুডেন্টটা 70 থেকে 80, আমি কেন এই রেঞ্জটা দিলাম, ধরো সাপোজ কোনো একটা স্টুডেন্ট, এই একটা স্টুডেন্ট ধরো আর এই একটা স্টুডেন্ট ধরো, ধরো কোনো একটা স্টুডেন্ট এই 70 থেকে 80-র মধ্যে হতে পারে ইউআর, ওবিসি বা ইডাব্লিউএস, ঠিক আছে? এবার এখানে ও ধরো সাপোজ নাম্বারটা পেয়েছে 74, ক্লিয়ার?
কোনো একটা স্টুডেন্ট দেখা গেল এখানে নাম্বার পেয়েছে 80, তাহলে এর থেকে অনেকটাই বেশি, তাই না? এর থেকে অনেকটাই বেশি। কিন্তু একটা এভারেজ সেকশনে যখন আসবে তখন দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু এই রেঞ্জে আটকে গিয়েছে। এবার এখানে কি 10 গুণ বা 11 গুণ স্টুডেন্টকে মাঠে রাখা হবে। এবার যারা মাঠে যাবে তারা তো কেউ এমন না যে সব আনসিরিয়াস স্টুডেন্ট, কারণ তারা এক্সামের জন্য যেরকম মেহনত করেছে মাঠের জন্য সেম মেহনত করছে। এবার সবাই কি চাইবে যে নিজের জীবন দিয়ে মাঠটা ক্লিয়ার করে দেবো, বুঝতে পারলে? তো গরমে মাঠ হবে, এক্ষেত্রে মাঠটা কিন্তু অনেকটাই টাফ, এবং রোদে রান দেওয়াটা ইটস নট আ জোক। যে 5 মিনিট 45 সেকেন্ড যেখানে টাইম, 1600 মিটার রান, 4 ফিট হাই জাম্প, 14 ফিট লং জাম্প, বুঝতে পারছো? প্রপার অ্যাথলেটিক্সের মাঠ, যারা প্রপার প্র্যাকটিস করবে তারাই কিন্তু গ্রাউন্ড ক্লিয়ার করতে পারবে। তো এখনও পর্যন্ত যে ডাটাটা আছে তাতে করে 100তে বলতে পারো 7 থেকে 8 জন স্টুডেন্ট এমন হয় যারা রানটা কমপ্লিট করতে পারে, এবং সেখান থেকে হাই জাম্প লং জাম্প ক্লিয়ার করার কথা যদি বলি, আলটিমেট 100-র উপরে যদি বলো যে কতজন স্টুডেন্ট যারা প্রপারলি ফিট হতে পারে, সেটা হচ্ছে দেখতে গেলে 5 জন, অর্থাৎ 20তে হচ্ছে একজন, তাই তো? 100 যদি 5 হয়, 20তে হচ্ছে 1। এবার তোমাদেরকে আমি যে ক্যালকুলেশনটা দেখাবো, যদি 20তে 1 হয়, দ্যাট মিন্স এটা হচ্ছে টোটাল আর এটা হচ্ছে পাস করছে কজন? একজন। কারণ 7 থেকে 10 জন বলতে পারো রানটা কোয়ালিফাই করে 100 জনকে যখন ট্র্যাকে ছাড়া হবে। এবার সেখান থেকে যারা পাস করলো তারা তো হাই জাম্প লং জাম্পে যাবে, সেখান থেকে কি হয়, অনেক স্টুডেন্ট হাই জাম্প লং জাম্পে কেটে যায়। এবার এখান থেকে টোটাল অ্যাপ্রক্স যে ডাটাটা আছে সেটা হচ্ছে 5 জন, তাহলে 100তে 5 হলে রেশিওতে 20তে একজন। এবার এটা কি, এটা হচ্ছে টোটাল, আর এটা কি পাস। তাহলে আমি যদি টোটাল 20 আর 21 বলি, আর 4208টাকে আমি যদি 4200 ধরি, আর 10 গুণ মানে 42,000, তাহলে এটা যদি 42,000 হয়, তাহলে 1 ডিনোট করবে কতকে? বলবে 2কে। 1 ডিনোটস করবে 2কে। এখানে 1 কি? 1 হচ্ছে যেটা পাসের হার। এবার তুমি বলো রিকোয়ারমেন্ট যদি 4208 এরকম একটা রিকোয়ারমেন্ট রয়েছে, আমি 4200-র ওপরে যদি ক্যালকুলেশন করি, তাহলে অলরেডি 2000 স্টুডেন্ট এমন রয়েছে যারা কিন্তু মাঠটা কোয়ালিফাই করবে। এটা ম্যাথ বলছে, এটা ম্যাথ বলছে। ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে আমরা যেটা পেলাম যে নাম্বার অফ স্টুডেন্ট এখানে 2000 এমন থাকবে যারা মাঠ কোয়ালিফাই করবে। চলো আমি যদি এখানে আরও আমি 500 জনকে বসিয়ে দিলাম যারা মাঠটা কোয়ালিফাই করে দিল জিজান দিয়ে, ঠিক আছে? তাহলে যদি 2500 জন স্টুডেন্ট এখানে পৌঁছেও যায়, তবু কিন্তু এখানে 1500 আর 2-এ 1700 জন স্টুডেন্ট এমন থাকছে, অর্থাৎ 1700টা স্টুডেন্টের জন্য এখনও কিন্তু রিক্রুটমেন্ট যেটা ভ্যাকেন্সি সেটা কিন্তু ডিউ থাকছে। তাহলে এটা কীভাবে ফিল আপ হবে? সেকেন্ড লিস্ট, ওই জন্য ওরা নোটিশে দিয়েছে যে আমরা সেকেন্ড লিস্ট পর্যন্ত জারি করব। এবার সেকেন্ড লিস্টে কীরকম হবে? যেটা ডিউ থাকবে, অর্থাৎ এখানে তাহলে আমি এটা এক্সিল করলাম, অ্যাকচুয়ালি ম্যাথ বলছে যে এখানে 2000 জন স্টুডেন্ট পেরোতে পারবে, যেটা একটা ডাটা আছে। এবার আমি ধরে নিলাম যে 500 জন স্টুডেন্ট আরও জিজান দিল, যে ক্ষেত্রে তারা একদম মাঠ জীবন দিয়ে পাস করে দিল। তখন দেখা গেল যে সেখানে তবুও কিন্তু 1700টা কিন্তু সিট ফাঁকা থাকছে। এবার এটার জন্য আসবে সেকেন্ড লিস্ট, যেটা আগস্ট মাস করে দেখতে পাবে। এবার এই যে সেকেন্ড লিস্ট যখন আসবে তখন এর 10 টাইমস, অর্থাৎ এর 10 গুণ, অর্থাৎ তাহলে এখানে টোটাল কতজনকে আবার মাঠে ডাকা হবে? বলবে 17,000। তাহলে এটা 17,000 না ধরে তুমি অ্যাপ্রক্স এই জায়গাটায় ধরতেই পারো, দেখে নিও যে এইরকম একটা রেঞ্জেই আসবে 20,000 জনকে আবার কিন্তু মাঠে ডাকা হবে। এবারে এই 20,000 জন স্টুডেন্টকে কীভাবে ডাকবে? যেটা রেলওয়ে প্যানেল লিস্ট হয়, হোল্ডিং, ঠিক আছে? ব্যাপারটা কি, এই 20,000 জনকে ডাকা হবে যে রেঞ্জে নর্মালাইজেশন হওয়ার পর কাট আপটা যাবে তার থেকে একটু নিচে নামবে। এবার ধরো যারা 70 থেকে 80-র মধ্যে আছো, কনফার্ম কিন্তু তোমাদের একটা সিওর রয়েছে মাঠে আসার চান্স। এবার কীরকম? সাপোজ ধরো দেখা গেল যে তোমার নর্মালাইজেশনের নাম্বারটা কমে গেছে। অনেকে পরীক্ষা দিয়ে আসার পর কী বলে জানো, খুব হার্ড শিফটে এক্সাম হয়েছে, কিন্তু ও যখনই র্যাঙ্ক চেক করবে সেখানে নর্মালাইজেশন দেখাবে তার হয়তো 3 থেকে 2 নাম্বার পাচ্ছে। তার মানে কি, ও সেটটা ইজি ছিল, ওর কাছে ওটা হার্ড লেগেছে, তার প্র্যাকটিসের ফল্ট। কিন্তু যারা প্রপারলি হার্ড বা মডারেট শিফটে পরীক্ষা দিয়েছে তাদের নর্মালাইজেশন প্রমাণ হয়ে যাবে যে 10, 11, 12 এরকম পর্যন্ত নর্মালাইজেশন পেয়ে যাচ্ছে। তখন 75 নাম্বারটাও অষ্টআশিতে পৌঁছে যাচ্ছে। একটা 74, 75, 76 নাম্বার এরকম নাম্বারগুলোও কিন্তু পৌঁছে যাচ্ছে নর্মালাইজেশন হওয়ার পর প্রায় 86, 87, 88-এর কাছে। তাহলে সিলেকশন যেটা দেবে কাট আপ হওয়ার পর নর্মালাইজেশন হয়ে, এসআইয়ে তোমরা দেখেছো যে 91-এ যদি কাট আপ যায় ইউআর মেলদের, এক্ষেত্রে নিশ্চয়ই 6 থেকে 8 নাম্বার পর্যন্ত নর্মালাইজেশন ইনক্লুড আছে, তাই না? তাহলে 85, 86 র স্কোর, যেখানে 452 সিটের ওরিয়েন্টেডে কথা বললাম 15 লাখ বিদ্যার্থীর এগেনস্টে, আর এটা হচ্ছে তোমার 47% স্টুডেন্ট এখানে অ্যাটেন্ডেন্স ছিল। অর্থাৎ বলতে পারে যদি 50%ই হয়, 50 লাখ ফর্ম ফিল আপের মধ্যে 25 লক্ষ পরীক্ষার্থী, সেখান থেকেও যদি ক্যালকুলেশন করো অ্যাপ্রক্স যে ডাটাটা আসবে সেটা হচ্ছে 20 থেকে 21 লাখ স্টুডেন্ট। এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে ইউপি পুলিশ বা এসএসসি জিডি, এখানে তো অনেক স্টুডেন্ট পৌঁছে যাচ্ছে, তারা তো ফিজিক্যাল আর আসছে না, বুঝতে পারলে? কারণ ও যদি এখানে ফিজিক্যাল দিতে আসে তখন তো সে ট্রেনিংয়ে যেতে পারছে না। তো ইউপি স্টেটের মধ্যে অনেক নাম্বার অফ রিক্রুটমেন্ট কিন্তু পুলিশের রিক্রুটমেন্টটা দেয়, এবং এসএসসি জিডি। তাহলে এগুলোতে যারা স্টুডেন্ট পৌঁছে যাচ্ছে তারা তো এখানে মাঠ একদম ইজি ক্লিয়ার করতো, কারণ তাদের প্রিপারেশনটাই তো জিডি ওই লেভেলের, বুঝতে পারছো? তো এখানে এবার মানে
এবার কি এই যে স্টুডেন্ট এরা তো আবার ডাক পাবে কীরকম, সাপোজ ধরো যে 73 পেয়েছে, সে হয়তো কোনো কারণে 2-1 নাম্বারের জন্য চান্স পেলো না, বা যে হয়তো 71-70 পেয়েছে, সে হয়তো 1-2 নাম্বারের জন্য বা 3 নাম্বারের জন্য চান্স পেলো না। আফটার নর্মালাইজেশন কাট আপ কোনো চিন্তিত হওয়ার কিছু নেই, আগস্ট মাসে তোমার মকা আসছে, বুঝতে পারলে। এবার সেক্ষেত্রে কী হবে, তোমার জয়েনিংটা হয়তো একটু লেট হবে। এরা যদি ডিসেম্বরে জয়েনিং করে নেয় তখন সেক্ষেত্রে তোমার হয়তো, বা জানুয়ারিতে জয়েনিং করে, তোমার হয়তো 3-4 মাস বা 5 মাস একটু হোল্ডে থাকতে হবে, এটুকুই, আর কিচ্ছু না। কিন্তু তোমার তো যে নাম্বারটা আছে এই রেঞ্জে যদি থাকো, তাহলে তুমি একদম প্রপারলি সেভ। নোটিসে ভালো করে দেখবে দেওয়া আছে যে সেকেন্ড লিস্ট পর্যন্ত জারি করা যাবে, এবং যদি এই 20,000 জনের মধ্যেও মাঠ কমপ্লিট করতে না পারে, রিক্রুটমেন্ট যদি সেখানে দেখা গেলো আরও 500টা, যেটা ম্যাথ বলছে যে মিনিমাম 500 থেকে 550টা সিট এমন থাকবে, যেটা এখান থেকে ওই 20,000 জন স্টুডেন্ট কিন্তু এটা আবার ক্লিয়ার করতে পারবে না, বুঝতে পারলে। কারণ তুমি যদি এটাকে 20 না ধরে এটা 19 আর 1-এ 20 করো, তাহলে এটা কত হচ্ছে, মিনিমাম 1000, আর এখানে আমি কত বলেছিলাম, এখনও 1700, যেটাকে আমি 20-র কাছে পৌঁছেছিলাম। তাহলে অ্যাপ্রক্স 550 থেকে 700টা সিট তখনও ফাঁকা থাকবে, যার জন্য আবার থার্ড লিস্ট পর্যন্ত আসতে পারে। কিন্তু তা বলে এটা ভেবো না যে 40-45 যারা পেয়েছো তারা মাঠে আসতে পারো, এটা টোটালি লাক। যদি কেউ মাঠ কমপ্লিট করতে না পারে তখন 40-45-50-এ আসাটা স্বাভাবিক, কারণ ওদেরকে তো রিক্রুটমেন্টটা পূরণ করতে হবে, বুঝতে পারলে। যদি কেউ স্টুডেন্টরা মাঠই না কমপ্লিট করতে পারে, কিন্তু এমনটা তো হয় না। যারা আরপিএফের কনস্টেবলের ফর্ম ফিল আপ করেছে তারা প্রিপারেশান নিয়েই আসছে যে আমি রিটিনও কোয়ালিফাই করবো, মাঠেও কোয়ালিফাই করবো, কিন্তু অনেকে মাঠের জন্য এলিজিবল হতে পারে না, অনেকে হাইটে বাদ যাবে, কারোর হাইট ওয়েটে রেসিও আসবে না, কেউ হয়তো রানিং দিতে পারে না, কেউ হয়তো লং জাম্প হাই জাম্প এসব কোনো দিন প্র্যাকটিসই করেনি, তাদের কাছে এগুলো টাফ লাগাটা স্বাভাবিক। তো অনেকে আসে রিটিন দেয়, কম্পিটিশন বেড়ে যায়, কিন্তু সেক্ষেত্রে ফিজিক্যালটা টোটালি এখানে আলাদা, বুঝতে পারলে। তো প্রত্যেকে মন দিয়ে প্রিপারেশনস করো। এই যে নাম্বারটা দেখলে, এরকম যদি নাম্বারে থাকো, তুমি প্রপারলি সেফ রয়েছো, তোমার ইমিডিয়েট গ্রাউন্ড সোরা করা উচিত, এবং দরকার পড়লে তুমি কোনো কোচারের কাছে হেল্প নাও, কারণ এই যে টাইমিংটা এটা তোমার প্রপার একটা প্র্যাকটিস চাই। দুবেলা গ্রাউন্ড যাও, মিনিমাম পার ডে 7 থেকে 8 কিলোমিটার রানিং করতেই হবে, এবং হাই জাম্প লং জাম্পে ডাইরেক্ট যাবে না, তার আগে ফ্রি অ্যান্ড ওয়ার্কআউট করে টোটালি নিজেকে ফ্রি করবে, তারপর ছোটো ছোটো স্টেপগুলোর থেকে ডাইরেক্ট ওই জায়গাটা তোমাকে পৌঁছতে হবে, বোঝা গেছে। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, যারা ইউআর প্রার্থী হবে, কীরকম একটা তোমাদের স্কোর থাকলে তোমরা সেভ হতে পারো। দেখো যারা ফিমেল তাদের আগে বলে রাখি, তোমাদের রিক্রুটমেন্ট যেটা আছে মানে ভ্যাকেন্সি, সেক্ষেত্রে তুলনামূলক যেটা রয়েছে ওভারঅল বলতে পারো 631-এর কাছে, তাহলে 6000-এর মতন স্টুডেন্ট কিন্তু তোমাদেরকে এখানে ডাকা হবে, ঠিক আছে। এবার সেখান থেকে আবার একটা সেকেন্ড লিস্ট হবে, এটাও হবে, কারণ তোমাদেরও যারা মাঠ কোয়ালিফাই করতে পারবে না ফার্স্টে, তাদের জন্য সেকেন্ড লিস্ট তো আসবেই, বুঝতেই পারছো। তো এক্ষেত্রে তোমাদের যারা মিনিমাম 65+ এই স্কোরটা রয়েছে, 65 থেকে প্লাস এরকম একটা স্কোর রয়েছে, তুমি যদি ওবিসি, তুমি যদি এসসি 65+, তুমি যদি ইউআর, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাহলে তোমার 65+ যে স্কোরটা, এটা অ্যাপ্রক্স বলতে পারো যদি তোমার 70 পর্যন্ত যদি থাকে, 65 থেকে 70, একদম তুমি প্রপার সেপে রয়েছো, এবং তোমার ইমিডিয়েট গ্রাউন্ড স্টার্ট কর, কোনো রকম চিন্তিত না হয়ে প্রপার গ্রাউন্ডটা স্টার্ট করা উচিত। এবার যারা এসসি আর এসটি থাকবে তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি এটার জন্য কোনো আলাদা সেকশন করছি না, যারা এসসি এসটি রয়েছে তারা যদি প্রপারলি বলতে পারো 60+ স্কোর হয়ে থাকে, 60+, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্রাউন্ড স্টার্ট করা উচিত। এবার এখানে কি হবে, ফার্স্ট যেটা নর্মালাইজেশন হয়ে নাম্বারটা কাট আপে আসবে, সেটা একটু হাই হওয়াটা স্বাভাবিক। কেন হাই হবে, কারণ এখানে তো স্টুডেন্টদেরকে ডাকতে হবে, আর আরবি তো এটা দেখবে না যে ভাই তুই 94 পেয়েছিস তুই তো মাঠ করতে পারবি না, এমনটা তো হতে পারে না, তুই 100 পেয়েছিস তুই তো মাঠ করতে পারবি না, এমনটা তো হয় না। ওদের সিকোয়েন্সে যারা আসবে ফার্স্টে তাদেরকে নিতেই হবে। এবার সে রিয়েল স্টুডেন্ট যদি হয়, হয়তো সে পড়াশোনার প্রিপারেশন করছে, সেক্ষেত্রে হয়তো সে গ্রাউন্ডে পারবে না, সেটা ওখানে বোঝা যাবে, ফিট হবে না আনফিট হবে, কিন্তু ওদেরকে তো সিকোয়েন্স ওয়াইজ রাখতে হবে, বুঝতে পারলে। এমন তো না যে 70 পেয়েছে যারা তারাই মাঠ পাস করতে পারবে, 60 পেয়েছে যারা তারাই মাঠ পাস করতে পারবে, এমনও স্টুডেন্ট আছে যে 90 পেয়েছে, সে হয়তো মাঠেও ফার্স্ট হয়ে যেতে পারে, বোঝা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট যে কাট আপটা আসবে সেটা একটু হাই যাওয়াটা স্বাভাবিক, কারণ বুঝতেই পারছো যে যদি 70 থেকে 80-র মধ্যে তোমার স্কোর থাকে, আমি মেলদের কথা বলছি, আর ফিমেলদের যদি 65+ থাকে, সেই ক্ষেত্রে জিনিসটা কী হচ্ছে, ধরো এখানে নর্মালাইজেশন হয়ে তোমার যদি 10-12 নাম্বার চলে আসে, যদি তোমার হার্ড শিফট বা মডারেট শিফটের কাছে গেছে, সেক্ষেত্রে তোমার নাম্বারটা কোথায় পৌঁছাচ্ছে, প্রায় 77-8-এর কাছে, মোর অ্যান্ড আপ 75-73 এই নাম্বারগুলো, বুঝতে পারলে। কারণ এখানে মাঠটা হচ্ছে সো হার্ড, দিল্লি পুলিশ, আর্মি এদের থেকে অনেক হার্ড, যেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল, বোঝা গেছে। এবার
যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম্বারটা এখানে কি 70 থেকে 80 দেখছো এখন, এটা যখন নর্মালাইজেশন হবে তখন নাম্বারটা দেখবে কোথায় পৌঁছে গেল, প্রায় দেখবে 88, 87, 85-র কাছে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারলে? তো যেটা আগে বললাম, অনেকে বলছে আমার শিফট হার্ড ছিল, কিন্তু তোমার কোথায় তো শিফট হার্ড ইজি মডারেট হতে পারে না, আরআরবি ঠিক করে দেবে, বোঝা গেছে? তো যে যেরকম শিফটে পরীক্ষা দিয়েছো তার সেরকম একটা স্কোর আসবে। তোমরা প্রত্যেকেই জানো যে কোন শিফটগুলো হার্ডে গেছে, মডারেটে গেছে, ইজিতে গেছে। তো আর ওভারঅল যেগুলো র্যাঙ্কে চেক করা যাচ্ছে বা এসএসসি র্যাঙ্কারও চেক করা যাচ্ছে, সেখানে তুমি চেক করে দেখতে পারবে যে কিভাবে চেক করতে হয়, সেখান থেকে তোমার নর্মালাইজেশন হয়ে কত নাম্বার আসছে, ওভারঅল তোমার একটা র্যাঙ্ক কীরকম আসছে। তো প্রপারলি বলতে পারো যদি তোমার নর্মালাইজেশন হওয়ার পর, সেক্ষেত্রে যদি আমি বলি যে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে যদি মোটামুটি 80+ থাকছে, 80+, 85-এর মধ্যে, সেক্ষেত্রে বলতে পারো একদম নর্মালাইজেশন হওয়ার পর একটা মারাত্মক স্কোর হয়ে যাচ্ছে 80 থেকে 85-এর মধ্যে যদি থাকে। কারণ কাট আপটাই যাবে দেখবে 83, 84 বা 85-এর মধ্যে, ইউআরের কথা বললাম। এবার ওবিসি, ইডাব্লিউএস ওরকম একটা রেঞ্জে থাকবে, খুব যে ডিফারেন্স পাবে এমনটা না, খুবই কাছাকাছি। আর যদিও ওবিসির নাম্বারটা 1 নাম্বার বেড়েও যায় জেনারেল থেকে, সেটা কিন্তু ফাইনাল মেরিটের সময় অনেকটা আবার ওরা সিকোয়েন্সটা ঠিক করে দেবে, বুঝতে পারলে? তো প্রত্যেকে মন দিয়ে প্র্যাকটিস করো। এখানে গ্রাউন্ড যেটা রয়েছে সো টাফ, আর মাঠের ডাক পেয়ে গেলে একবার যদি মাঠ কোয়ালিফাই করো, তোমার চাকরি কিন্তু কেউ কাটতে পারবে না, যদি নাম্বারটা তোমার এইরকম রেঞ্জে রয়েছে। তো প্রত্যেকে মন দিয়ে প্রিপারেশনস করো। আর হ্যাঁ, যাদের নাম্বার এর থেকে মিনিমাম 3-4 একটু কমে রয়েছে তাদেরও কিন্তু প্র্যাকটিস করা উচিত। যদি তোমার নাম্বারটা এর থেকে 3-4-5 পর্যন্ত যদি কম থাকে, তোমাদের প্র্যাকটিস করা উচিত, কারণ এখানে মাঠটা যারা কোয়ালিফাই করতে পারবে না, সেকেন্ড অপরচুনিটি, থার্ড অপরচুনিটি তাদের জন্য আসতে চলেছে। তাই অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করো। আর নেক্সট যে এক্সামগুলো আসছে সেটারও প্রিপারেশনটা তার সাথে কন্টিনিউয়াসলি করো। হয়তো রানিং দিলে একটু পড়াশোনাটা অনেকটাই হয়তো কমে যাবে, সে কারণ এক্ষেত্রে যখন তুমি দুবেলা করে রান দেবে তোমার মধ্যে একটা টায়ার্ড ফিল হবে, বা যে টাইমটা তুমি আগে বাড়িতে প্রপার শিডিউল দিতে সেটা হয়তো ঠিক কন্টিনিউয়াসলি করতে পারবে না, এটা ঠিক। কিন্তু তোমাকে গ্রাউন্ড দুবেলা যেতেই হবে, কারণ তোমার কাছে এখন মেন টার্গেট রাখতে হবে গ্রাউন্ড, আর তার পাশাপাশি ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর সাথে একটা তুমি কানেক্ট থাকো। পার ডে একটা করে টেস্ট দেওয়ার টার্গেট রাখো, যাতে করে আপকামিং যে এক্সামগুলো আসছে সেটাতেও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে তোমার মতামত জানিও, কার কত স্কোর আসছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। দরকার পড়লে পরবর্তী যে নেক্সট ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, তোমাদের কমেন্ট সেকশানের উপর বেস করে আমি সেখানে প্রোভাইড করব। আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করে নিও, যাতে করে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে সবার প্রথম জানতে পারো। তাছাড়া লুসেন জিকে পিডিএফ সেখানে ডে বাই ডে আপলোড করা হচ্ছে, তো খুব সহজে সেখান থেকে তোমরা সেই পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। তো আর যারা চ্যানেল আজকে নিউ ভিউয়ার্স, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে রেলওয়ে চ্যালেঞ্জারকে সাপোর্ট করো, এবং অবশ্যই ভিডিওগুলো ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। তো প্রত্যেকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।